হাসিনার বেজিং সফর একটা টোটাল ফেলিয়ার, একটা পরিপূর্ণ ব্যর্থতা। তিনটা প্রধান কারণে ওই ব্যর্থ হয়েছে এবং সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে হাসিনা কোনোভাবেই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষা করতে পারেনি, বরং ভারতের কাছে সমর্পণ করছে। এই সফর সেই পয়েন্ট হিসেবে চিহ্নিত হবে যখন এটা প্রমাণিত হয়েছিল যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কার্যকরভাবে ভারতের একটা আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে এবং আমরা বাংলাদেশিরা আর একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক না। আমি অঙ্ক হিসেব প্রথমে দেখাই দিব। আগের সময়ে একজন 100 নম্বরের মধ্যে 33 নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করত। তো আসেন আমরা চায়না থেকে পাওয়া আর্থিক প্রতিশ্রুতির ক্ষেত্রে এই অঙ্কের নিয়মটা প্রয়োগ করে দেখি যে ওই আসলে পাশ করেছে কিনা। ওর সফরের আগে আমরা দেখছি সরকারি সূত্র থেকে যে বাংলাদেশের রিজার্ভ হইতে পড়েছে অনেক আগে, তার সাথে যুক্ত হয়েছে দ্রুত পতন। তো আপাতত এই পতন রোধ করার জন্যে চাইনিজদের কাছে 36 বিলিয়ন ইউয়ান চাওয়া উচিত বইলা সবাই মতামত দিছিল এবং হাসিনা এটা চাইছিল। তো গাড়ালানি পাইছে কত? 1 বিলিয়ন ইউয়ান। এটা ডলারে কত? $1 7.5 ইউয়ানের মতো। তার মানে 36.5 বিলিয়ন ইউয়ান হইলে 5 বিলিয়ন ডলার হইতো। সে 36.5 ভাগের 1 ভাগ পাইছে, মানে 100 ভাগের 2.8 ভাগ পাইছে, 3ও না। 100তে 33 পেলে তাও ধরতাম 5 দিচ্ছে, ওই 5ও দেয় নাই। পুরা সফরে হাসিনা চাইলো 1 টাকা, পাইলো 3 পয়সা। 100তে 3 পেলে তো নিচের ক্লাসে নামায় দেয়। চাইনিজরা আসলে তাই করেছে, ও নিচের ক্লাসে নামিয়ে দিছে, ও কুষ্টে দিয়ে ঢাকা পেটে দিছে। অফিসিয়ালি ভিজিট শেষ হওয়ার আগেই উই কইছে যে আমি নিজে আগে চলে এসেছি, ও আসলে উষ্টা দিছে। চীন খুব ভালো করে বুঝছে যে কাটালানি চীনের টাকা খাট কিনবি, যেন ভাতারের দেশের সাথে ওই খাটে মোজ মাস্তি করতে পারে। তাই বোঝা মাত্রই পাছায় লাথি দিয়া বেজিং থেকে খেদায় দিছে। তো এই সমস্ত রাষ্ট্রীয় সফর কিন্তু উৎসুরিতর বিয়ার মতো না। এগুলো দীর্ঘ প্রস্তুতি নিয়ে ঠিক হয়, সব খুঁটিনাটি ঠিক করা হয়, কখন খাবে, কখন ঘুমাবে, কার সাথে মিটিং করবে, কোথায় বসবে, মিটিংয়ে আর কে কে থাকবে, এমনকি মিটিংয়ে কে কোথায় বসবে, সব কিছু ঠিক করা থাকে। ফরেন মিনিস্টার একটা বই ছাপে এই সমস্ত প্রোগ্রাম নিয়ে, হ্যাঁ বুকলেট, ওখানে ফোন নাম্বার আবার থাকে, সব ধরনের কন্ট্যাক্ট থাকে, ডিটেল থাকে। এটা চাইলাম আর বদলাই ফেললাম, এটা সম্ভব না। তার লেসপেন্সাররা প্রথমে কইল বেইজিং পৌঁছে হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল সে ফিরে যাবে আগেই, তো তখনই সেটা কইল না কেন? এরপরে নাইমুল ইসলাম খান কইল যে একদিন বাঁচানোর জন্য সে আগে ফেরার সিদ্ধান্ত নিছে। ওর কোনো আইডিয়াই নাই যে হাসিনা কেমনে বিদেশে আগে যায়, কাম না থাকলেও দিনের পর দিন এমনি বসে থাকে বিদেশে, ওই আবার একদিন বাঁচাবে। এমনকি আমেরিকা আর লন্ডনে 16 দিন সফরে গেছে, তার মধ্যে 6 দিন আমেরিকার, কাম ছিল একটা, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়া, বসে ছিল কখন কে কার সাথে দেখা করতে পারে। 1996 যখন ক্ষমতা এসেছিল সে নাকি 5 মাস ছিল দেশের বাইরে টোটাল মিলা। মোদির শপথ অনুষ্ঠানে তো একদিন আগে যে বসেছিল, আর ওই আসছে একদিন বাঁচানির গল্প নিয়া। ওর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, হাসিনা বিদেশ ঘোরার খাইসলাত নিয়া এডিও সাহেব আইডিয়া আছে ওর কোনো? হাসিনা বিদেশ ঘোরার খাইসলাত নিয়া নো আইডিয়া এট অল নাই। আবার থার্ড টাইম, তৃতীয়বার তারা বয়ান বদলাই কইল যে পুতুলের অসুখ, সে থাকে দিল্লিত, তারা মেলা কিচ্ছা কইরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ঢুকেছে হাসিনা, অসুস্থ মাইরার নাকি দেখতে আসছে। আর পুতুলের নাকি যাওয়ার কথা ছিল চীনে হাসিনার সঙ্গে, তো সে যাইতে পারে নাই। হাসিনার 196 জনের লট বহর নিয়ে গেছিল চীনে। এই দেখেন তার তালিকার মধ্যে আছে পুতুলের নাম সফর সঙ্গী হিসাবে। হাসান মাহমুদ গাধাটা কইছে, গাধার সাউন্ড দেন, জোরে দেন, জোরে দেন, আরো জোরে দেন। ওই কইছে পুতুল দেশে আছে, তাই দেশে ফিরে তার সেবা করবি হাসিনা। আচ্ছা, আমার একটা বিষয়, আওয়ামী লীগ করলে কি জাউরা হয় নাকি সব জাউরারা আওয়ামী লীগ করে? পুতুল 10 তারিখে গেছেন নেপালে, ওর আগে প্রোগ্রাম ছিল WHO-র, 11 তারিখে বক্তিমা জারিছে সেটি। ওই যে দেখেন এই প্রোগ্রাম তো আগেই ঠিক করা থাকে, ওই নাকি যাবি চায়নাত। কি মিশা কথা কয়? এই দেখেন ওরা ভাবিছে আমরা ভাল শুন, কেন মিশা কথা কয় দেখেছেন? ওই একবার টেবিল ভরা খাবার নিয়ে বসেছিল, তারপর কয় ওটা আমার ছবি না, এডিট করা। হ্যাঁ, কেমন জাউরার ড্যাডা, হ্যাঁ হ্যাঁ গাধা। ও বুঝেও সবাই মনে করে গাধা, আসলে নিজে যে গাধা এটা বোঝে না। এবার গাধার সাউন্ড দেন, জোরে দেন, হ্যাঁ আরো জোরে দেন গাধার সাউন্ড। তারা আসলে যুক্তিসঙ্গ একটা সাফাই খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে যে কেন চিন্তা করে পাশায় লাথি দিয়ে বের করে দিছে, কি কবে আসে। তো এই সমস্ত কথা কইছে যে দিন বাঁচাইছে, মাইয়ার অসুখ, আগে চলে আসতে চাইছে, ইত্যাদি ইত্যাদি। চীন যেহেতু ওরে আর সার্বভৌম দেশের প্রতিনিধি বলে মনে করে না, তাই তার একটা স্বাধীন সার্বভৌম দেশের যে রাষ্ট্রপ্রধানকে যে প্রোটোকল দেওয়া হয় সেটা দেয়নি। বাংলাদেশের সব সিদ্ধান্ত যদি মোদি নেয় তাহলে হাসিনার লগে চায়না কেন ডিল করবে, আলাপ করবে, সরাসরি মোদির সাথে বাংলাদেশ নিয়ে আলাপ করবে। হাসিনা চায়নার কাছে ডিপ্লোম্যাটিক ভাষায় পার্সোনা নন গ্রাটা,
তারে সাফল্যের সঙ্গে চায়নার মাটি থেকে লাথি দিয়ে পাঠাই দিছে। তবে কেন চায়না হাসিনারে লাথি দিয়ে পাঠাইলো? কারণ তিস্তা চুক্তি চাইনিজরা অনেকদিন থেকে এটার আশায় বসেছিল। এমনকি কাডালটা নিয়ে তিস্তার কথা তুলে নেয় তার সফরের সময়, কিন্তু টাকা সাহায্য চাইছে চাইনিজদের কাছে। চাইনিজরা এতই আগ্রহী ছিল এই তিস্তা প্রজেক্ট নিয়ে যে নিজের খরচায় বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে সার্ভে চালাইছে ওই অঞ্চলে। 7ই জানুয়ারি ওই দামি নির্বাচনের আগে চাইনিজ রাষ্ট্রদূত কইছে যে চায়না তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তুত হয়ে আছে। দামি সংসদে দাঁড়ায় কইছে দ্বিতীয়বার দিল্লি যাওয়ার আগে যে সে নিজে চায়নার কাছে তিস্তার জন্য ঋণ চাইছে। বেজিং যাওয়ার এক সপ্তাহ আগে চাইনিজ রাষ্ট্রদূত কইছে আবারও যে তার সরকার প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত তো কাটালরানির হাতে, সেটা কিন্তু কইছে। কিন্তু আমরা কিন্তু বুঝে গেছিলাম চায়নার এই প্রস্তাবের হাসিনা আগেই মেরে দিছে, যখন হাসান মাহমুদ কইছে যে কাটালরানি তিস্তা নিয়ে আলাপ করবে যদি চাইনিজরা এই প্রসঙ্গ তুলে। মানে এইটা আর বাংলাদেশের আগ্রহের প্রকল্প না, এটা চায়নার আগ্রহের প্রকল্প। যাই হোক, দেখেছেন তো মোদির ফুয়া আজাদ মাহমুদ বেজিং থেকে সরাসরি দিল্লি গেছে তার আসল প্রভুর কাছে বেজিং সফরের রিপোর্ট করতে আর নতুন আদেশ আনতে। কইছে বিমস্টেকে মিটিং করতে যাইতেছে, ও বিমস্টেক বানান করতে পারে কিনা। ওই মিটিং হবে নেপাল তার ফরেন সেক্রেটারিকে পাঠাইছে, আর ওই মন্ত্রী যাওয়াই লাগবে ওর। হ্যাঁ, এতই ওই বিমস্টেক বুঝে গেছে। তা আমরা সবাই বুঝেছিলাম কি হবে চায়নাতে। তাও আমি কাটালরানিকে বেনিফিট অফ ডাউট দিছিলাম আমার আগের এপিসোডে, আপনাদের মনে থাকার কথা। আমি কইছিলাম যদি তিস্তা প্রকল্প নিয়ে আসতে পারে তাহলে সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবে। সে ফেল করেছে পুরাপুরি, ফেল তো দূরে থাক, পরীক্ষাতেই বসেননি। এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে কাটালরানি তার দিল্লি সফরে তিস্তা সহ বাংলাদেশের সমস্ত যে ক্রুশিয়াল স্বার্থ, যে গুরুত্বপূর্ণ স্বার্থ, সেটাকে জলাঞ্জলি দিয়ে আসছে। সে তিস্তা চুক্তি কথা তুলেই নাই, সে বাংলাদেশকে দিল্লির ইচ্ছার অধীনস্থ করে ফেলছে। দিল্লি যা চাইবে সে সেটাই করবে, কারণ তার ক্ষমতায় ঠেকাই লাগবে, কারণ তাকে লুটপাট করতেই হবে। সে তার প্রতিহিংসা চরিতার্থ করতে আসছিল বাংলাদেশে, আমার কথা না, তার নিজের কথা। সে প্রতিহিংসা চরিতার্থ করতে হবে, কারণ তার বাবা ওই যে সোহরাদের বডিগার্ড, ওই জয় বাংলা হইলে মানুষ উল্লাস করে মিষ্টি খেয়েছিল। তুই বলে মিষ্টি না, জিয়াফত খাবে পাবলিক, খাসি জব দিয়া। তাই এর ক্ষমতার আকাঙ্ক্ষা আর প্রতিহিংসার জিহাংসার জন্যে বাংলাদেশের পবিত্র ভূমিকে সে ইন্ডিয়ার মিলিটারি আর সিকিউরিটি ডিজাইনের অধীন করে ফেলছে। শুধু তাই না, ইন্ডিয়াকে রেল করিডোর দিতেছে, আর চিকেন নেক বরাবর চীনের কৌশলগত স্বার্থে আঘাত করিচ্ছে। এটা চায়না কোনোভাবে মাইনা নেবে না। দিল্লিতে যাইয়া যে সমস্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিফেন্সের, মেরিটাইম ইস্যুজ, মানে এই যে সমুদ্র সংক্রান্ত, সমুদ্র অঞ্চল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে, তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন, সবগুলো চায়নার জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে। আর 3 নম্বর ব্যর্থতা হচ্ছে তার শাসনের প্রতি এখন থেকে চীনা সমর্থন একেবারে জয় বাংলা হয়ে গেল। চায়না কিন্তু কম সাপোর্ট করে নাই কাটালরানিকে। সোনার নৌকা দিয়া সবগুলো প্রতারণা নির্বাচনের পর আগে যে সে অভিনন্দন জানাইছে। 2016 সালে $24 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি দিছিল। 15 বছর ধরিয়া যে মাতারিরা সাপোর্ট দিয়ে গেল, এখন চায়না তো কবে যে বেমানি করছে হাসিনা। আমরা এই কাটালরানি সাপোর্ট করার জন্য চায়নারে কম সমালোচনা করি নাই। সেই চীন এখন কইতেছে আমাদের সর্বনাশ হইয়া গেছে। ও আচ্ছা, এই নামে একটা কবিতা আছে তারাপদ রায়ের। চীনের অভিজ্ঞতা যা হইছে হাসিনারে নিয়া তার সাথে মিল আছে, মজা পাইবেন, পড়িয়া দেখি। হ্যাঁ, এই তারাপদ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধুস্থানীয় সমসাময়িক, একসাথে লেখালেখি করতো। আমাদের টাঙ্গাইলের ছেলে, কিন্তু বিন্দুবাসিনী থেকে ম্যাট্রিক পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় ব্রিটিশ আমলে, ওইখানে থিতু হন। তো উনি মূলত পরিচিতি পাইছেন হাসির ছোট গল্প লিখা। তো ওনার একটা বিখ্যাত কবিতা আছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি পড়তেছি। হ্যাঁ, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলয় বাবু বললেন ওইটা বানর লাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডটপেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। তো হাসিনারে অ্যালসেশিয়ান ভাইবা বকলস পরায় 3 বেলা মাংস খাইছে। এখন দেখিচ্ছে এটা অ্যালসেশিয়ান না, এটা নেরিকুত্তা। তো এডিটর সাহেব নেরিকুত্তার একটা সাউন্ড দেন। আর নেরিকুত্তা লাত্তি গেলে একটা সাউন্ড করে, সেটা দেন। এই সাউন্ড এখন করছে হাসিনা, বুঝছাও? তো এই যে বিশ্বাস ভঙ্গ, এই জন্যে সে চিরকালের জন্য চায়নারে হারাইছে। এই প্রসঙ্গে কয়ে রাখি, চায়নার সাথে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ছিল বিএনপির জিয়ার আমল থেকে। জিয়া এটা বিশেষ একটা কাজ কইরা এই সম্পর্কটা তৈরি করছিল, ওইটা পরের আলাপ করবো নি, আজকে না।
এইটা লাস্ট টাইমে বিএনপি টাইমে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ। তো যাই হোক, উনার আর কিছু কই না আজকে। উনি ঢাকায় বাণিজ্য মিশন খুলছিল তাইওয়ানের। এর জেরে তৎকালীন বিএনপি জামাত সরকারের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয়। আমির খসরু মাহমুদকে খালেদা জিয়া বরখাস্ত করেন। ও নিজের ডিসিশনে এই কাজটা করছিল, কিন্তু তারপরে দায়িত্ব দেওয়া হয় ওই যে আলতাফ হোসেন চৌধুরীকে। এই আমির খসরু মাহমুদ এখন বিএনপির অন্যতম নীতি নির্ধারক। শুধু তাই না, আন্তর্জাতিক সম্পর্ক দেখেন, ও বুঝেই না যে আন্তর্জাতিক সম্পর্ক জিও পলিটিক্যাল ইস্যুতে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোতে খেয়াল রাখতে হয় বিশেষ করিয়া বুঝেই না। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে একটু আলাপ করে নিই, মানে প্রেসিডেন্ট শি বিবৃতি দিছে, সেইটা একটু ব্যাখ্যা করে নিই। হ্যাঁ, শি হাসিনারে যা কইছে ডিপ্লোম্যাটিক ভাষায়, সেটা আমি সাধারণ মানুষের ভাষায় কইতেছি। এটা করার আগে আপনাদের একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের গোপন তত্ত্ব শিখিয়ে দিই, আমার ক্ষুদ্র ভ্রাতাদের কাজে লাগবে, বউ বা গার্লফ্রেন্ডদের বুঝতে। আমার এক সিনিয়র ডিপ্লোম্যাট বন্ধু কইছে আমার এইটা। তো সেটা হচ্ছে, যখন একজন মহিলা কয় না না, তার মানে মেবি বা হইতে পারে। যদি কয় মেবি, তার মানে হইতেছে হ্যাঁ, বুঝাও। কিন্তু সে কখনো হ্যাঁ বলবে না, হ্যাঁ দিয়া ক্রস চিহ্ন দিয়ে দেন, পাশে একটা মায়ের ছবি দিয়ে দেন, তাইলে বুঝবে ভালো করে, বুঝছাও। আচ্ছা, পাশে তো এখন ডিপ্লোম্যাটদের ভাষা দেয়, এটা ডিপ্লোম্যাটের ছবি দেন। তো ওই ডিপ্লোম্যাট যখন কয় ইয়েস, সেটার মানে হইতেছে মেবি। আর যখন সে মেবি বলবে, তার মানে হইতেছে নো, না। কিন্তু একজন ডিপ্লোম্যাট কখনোই না কইবে না মুখ দিয়া। তো আমার মতো সি কখনোই যে হাসিনা কবে না জাউরার জাউরা, সে একদম ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে কইছে একই কথা, জাউরার জাউরা, বুঝছাও। তো প্রেসিডেন্সি এটা খুব ছোট এবং খুব ছোট একটা প্যারাগ্রাফে তার প্রতিক্রিয়া আর বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়ন বলছে। তো এটা হচ্ছে ইংরেজিত। হ্যাঁ, তো ইংরেজিত যেহেতু কাছে, তাহলে ঠিকই কাছে, তাই না? তো এটা বাংলা কইরা কই, মানে হইতেছে চীন সেই বাংলাদেশকে সমর্থন করে যা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলে এবং তার জাতীয় অবস্থার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করে, জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং যে কোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে সমর্থন করে। তো ডিপ্লোম্যাটরা যে কইছি না, কখনো না বলে না। সিজা কইছে তা খুব ইতিবাচক মনে হলে এটা খুবই নেতিবাচক। তবে একটা জিনিস দেখায় যে আমি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা। এইটা সাহেব এনা দেখান না, এই কথা আমি কয়বার কইছি, বেশি দেখানো লাগবে না, 4-5টা দেখলেই হবে। বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায়। যদি হাসিনা বেজিং থেকে খালি হাতে ফিরে আসে, তাইলে এটা আগ্নেয়গিরির মতো হিংস্রভাবে অগ্নুৎপাতের জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে, সে পাহাড়ের সলতেতে আগুন দিয়ে দিবে। এই আগ্নেয়গিরির ছাই থেকে গড়ে উঠবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ। যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়ায় দেব। বাংলাদেশের পবিত্র জমিন থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাতকে সম্পূর্ণভাবে বিতাড়িত না কইরা আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, আমাদের জাতীয় মর্যাদা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিশ্চিত না কইরা আমরা ঘরে ফিরবো না। এই মুহূর্তে আমাদের সর্বপ্রধান কাজ হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা। এই কাজটা আমরাই করতে সক্ষম এবং তা আমরা করে ছাড়বই। যারাই আমাদের এই লক্ষ্য সমর্থন করতে আগে আসবে, তাদেরকেই সহায়ক শক্তি হিসেবে আমরা গ্রহণ করব, তাদের সাথে আমরা পথ চলব। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই বজ্রমুষ্টি আমরা নামাবো না। আমি বারে বারে বলি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষই যথেষ্ট। দেখেছেন, ঠিক একই কথা সি বলছে। তো বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার, জাতীয় মর্যাদার শত্রুকে কে? চিল্লায়কন কে? আরো জোরে চিল্লায়কন। ইন্ডিয়া। সি তাইলে কারে দেখাইতেছে, কার দিকে আঙুল তুলতেছে? ইন্ডিয়া। তাই সি যখন বলছিল যে চীন একটা স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে, তখন আসলে সে কইতেছে হাসিনা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতেছেন না, বরং নয়াদিল্লির নির্দেশগুলো সে বাস্তবায়ন করতেছে এবং গ্রহণ করতেছে। এর মানে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে না। সুতরাং আশা করবেন না যে চীন এমন একটা শাসনকে সমর্থন করবে বা সম্মান করবে যেটা তার কাজ দিয়ে প্রমাণ করছে যে এটা একটা এমন একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করে যা ভারতের অধীন, এমনকি বাংলাদেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়।
দ্বিতীয়ত উনি কইছেন বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে মানানসীন উন্নয়নের পথ অনুসরণ করাকে সমর্থন করে। এর মাধ্যমে উনি জানায় দিচ্ছেন যে হাসিনার যে নীতি, যে জাতীয় উন্নয়নের কথা বলে ভক্তি মাজারে না, সেইটা ভারতীয় সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের জন্য অসম সুবিধা দেওয়ার জন্য। আমরা এর মধ্যেই জানি যে কিভাবে বাংলাদেশের উন্নয়নের কথা বইলা পদ্মা ব্রিজ করছে, আসলে তো করছে ইন্ডিয়াকে করিডোর দেওয়ার জন্য, ট্রেনের করিডোর, তাই না? বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যের জন্য খুলে দিছে, বাংলাদেশের চাকরির বাজার খুলে দিছে ভারতীয়দের জন্য, তাও আবার অবৈধভাবে। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পরিবর্তে ভারতের স্বাস্থ্য পর্যটনকে সে প্রমোট করে, মার্কেটিং করে দেয়। হাসিনা কার্যত বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা বেনিফিটে ভারতকে অভাবনীয় একটা ভূ রাজনৈতিক অর্থনৈতিক সুবিধা দিছে। ক্রমাগত সীমান্তে হত্যা এবং অভিন্ন নদীর পানি প্রত্যাহার সহ ভারতের ক্রমাগত আগ্রাসী নীতি সত্ত্বেও পাইকারিভাবে কাঁঠাল রানি দিয়েই যাচ্ছে। আর নির্লজ্জের মতো বলে ভারতকে যা দিছি তা নাকি তার সারা জীবন মনে রাখবে। আর বাংলাদেশে এমন একজন সাংবাদিক নাই যে জিজ্ঞেস করতে পারে আপনি কি দিচ্ছেন যা সারা জীবন মনে রাখবে। এবার আসেন গ্লোবাল টাইমসের একটা মূল্যায়ন। গ্লোবাল টাইমস একটা মূল্যায়ন করছে এই নিয়ে যে কিভাবে ইন্ডিয়া বাংলাদেশকে তার নিজের স্বার্থের অধীন করছে। গ্লোবাল টাইমস কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি পত্রিকা, তা ওইটা যেটা কবে সেটা কিন্তু চায়নার গভর্নমেন্টের কথা, এটা বুঝলেন। গ্লোবাল টাইম পুরাই ইন্ডিয়ার দিকে আঙুল তুলে বলছে যে ভারত অন্যের মঙ্গল বিবেচনা না কইরা নিজের স্বার্থপর লাভের জন্য দুর্বল প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আভ্যন্তরীণ রাজনীতিতে লিপ্ত হয় বা নিয়ন্ত্রণের উপায় হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। প্রেসিডেন্সি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করার জন্য হাসিনাকে খুব ঠিকভাবে অভিযুক্ত করছেন যে হাসিনা ভারতের কাছে আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থগুলোকে পাইকারিভাবে বিক্রি করে দিছে। আমাদের ভাষায় সে মূলত তাকে বলছে যে আপনি একটা স্বাধীন দেশের সার্বভৌম প্রতিনিধি না, আপনি কেবল একজন ভারতীয় দাসী। চীন কিন্তু বেশ কয়েক মাস ধরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা হারানোর বিষয়ে কথা বলে আসতেছে, যাতে হাসিনাকে সতর্ক করে দেওয়া হয় যে সে যেন ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ তুলে না দেয়, বিরত থাকে। এবং এটা তুলে দিলে এই অঞ্চলে এমন একটা ভূ রাজনৈতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে যা চীনের জন্য প্রতিকূল। স্পষ্টতই হাসিনা এই সতর্কবার্তায় কর্ণপাত না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিবর্তে সম্পূর্ণভাবে ভারতের ঘাটেই শয্যাশায়ী হয়েছে। পরিশেষে প্রেসিডেন্সি আরেকটা কথা বলছেন যা আমাদের সংগ্রামের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা হলো চীন বাংলাদেশে যে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং এইটা সেই কাজ, সেই অ্যাকশন, সেই কথা, সেই বক্তব্য যার জন্যে ইন্ডিয়া এবং তার দাসী হাসিনা এবং তার লেসপেন্সারদের ঘুম এখন থেকে হারাম হইয়া গেছে। তিনি মূলত বলছেন যে তার শাসন বাংলাদেশে ভারতীয় হস্তক্ষেপের একটা উপজাত এবং তার কাজকাম বিশাল ভারতীয় নকশার ফল, যা পুরোপুরি চীনের গুরুত্বপূর্ণ স্বার্থের বিরুদ্ধে। চীন এই হস্তক্ষেপ গ্রহণ বা সহ্য করবে না এবং এর বিরোধিতা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর মাধ্যমে প্রেসিডেন্সি হাসিনাকে এবং তার পৃষ্ঠপোষক ভারতকে তাদের আসল রাজনৈতিক চেহারা এবং কি করতে যাচ্ছে সেটা দেখাই দিচ্ছে। প্রেসিডেন্সির বক্তব্যের আরো কয়েকটা উল্লেখযোগ্য অংশ আছে, এটা একটু আলাপ করে নিই। প্রথমত তিনি বলছেন যে চীন বাংলাদেশের পুরনো প্রজন্মের নেতাদের দিয়ে প্রতিষ্ঠিত বন্ধুত্বকে লালন করে, সম্মান করে। এটা দিয়া তিনি ইঙ্গিত করছেন যে তার পিতা মানে হাসিনার পিতা ওই যে হর্ষবর্ধন বডিগার্ড চীনের সাথে যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করার জন্য কাজ করছিল, হাসিনা তা পুরোই উল্টাই দিছে। এটা কিন্তু মূলত পাকিস্তান আমলে মুজিবের চীন সফরের সময়ের কথা। চীনের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তৈরিতে মুজিবের একটা কিন্তু ভূমিকা ছিল। প্রেসিডেন্ট শেখ মুজিবকে চীনে পুরনো বন্ধু বলে অভিহিত করছে। 1950-এর দশকে মুজিব দুইবার চীন সফর করে। 57 সালে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে পরিদর্শন করে এবং চেয়ারম্যান মাও সেতুংয়ের প্রিমিয়ার চৌ এনলাইয়ের সাথে উষ্ণ যোগাযোগ স্থাপন করে। স্বাধীনতার পর চীন কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়নি। উনি একজন খুব শীর্ষ, খুব সিনিয়র কূটনীতিক কে এম কাইসারকে নিযুক্ত করছিলেন চীনের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এই কে এম কাইসার ছিল চৌ এনলাইয়ের ব্যক্তিগত বন্ধু। উনি একসময় বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন এবং চীন এই উদ্যোগকে স্বীকৃতি দিচ্ছে এবং আস্থার চিহ্ন হিসেবে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ আর ভেটো না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু মুজিব বেঁচে থাকতেই। তো তার বিবৃতিতে শি মূলত হাসিনাকে বলছে যে তিনি ভারতকে আলিঙ্গন করে চীনের বিরুদ্ধে কাজ করে তার পিতার উত্তরাধিকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করছেন। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ সদস্যদের কাছে একটা বার্তা পাঠাইছেন, এই মহিলা তার বাবার প্রকৃত চেতনাকে সমর্থন করে না। প্রেসিডেন্সির বিবৃতিতে দ্বিতীয় উল্লেখযোগ্য বাক্যটি হল চীন আগামী বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকীকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মানে ওই যে বিআরআই আছে না, এটার যৌথ নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে আরো গভীর করার এবং প্রসারিত করার সুযোগ হিসেবে গ্রহণ করবে।
এর মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে চীনের সাথে আর কোনো সহযোগিতা এখনই ঘটবে না এবং আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি এর মাধ্যমে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে চীনের পদক্ষেপের একটা সময়সীমা নির্দেশ করছেন কি আমরা জানি না, সময় এটা বলে দেবে। তবে এটা স্পষ্ট, চীন চুপ থাকবে না। আমার দৃষ্টিতে হাসিনার চীন সফর কেবল একটা বিশাল ব্যর্থতা না, হাসিনার শাসন এবং ভারতের জন্য একটা খুব খারাপ খবর। তারা সবসময় আতঙ্কিত থাকবে কি হইতে যাচ্ছে চীনের দিক থেকে। যাই হোক, এটা আমাদের জন্য মানে বাংলাদেশের জনগণের জন্য এবং আমাদের প্রিয় দেশের জন্য সুখবর। এই বিষয়ে আমার কয়েকটা পর্যবেক্ষণ আছে, আপনাদের সাথে একটু এটা শেয়ার করে নিই। প্রথমত, চীনারা আগে প্রতিশ্রুতি দিছিল যে এই সফর হবে গেম চেঞ্জার এবং এটা তাই হইল। হাসিনা সফরের আগে সম্পূর্ণভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করে চীনের স্বার্থকে উপেক্ষা করার ফলে চীনকে হাসিনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। শাসক গোষ্ঠী এই হাসিনা তার প্রভুর প্ররোচনায় আমাদের একটা শীতল যুদ্ধের দিকে ঠেলে দিছে, যেখানে চীন ভারত একেবারে মুখোমুখি। এই স্নায়ু যুদ্ধের পরিধি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের চারপাশে সমগ্র অঞ্চলকে এর সাথে জড়িত করবে। এই কোল্ড ওয়ারে চরম একটা ঝুঁকিপূর্ণ এলাকা থাকবে, আর সেটা হবে বাংলাদেশ। এটা কিভাবে শেষ হবে সে সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। ফলাফল দুই পক্ষের অর্থনৈতিক এবং সামরিক ভারসাম্য দিয়ে শক্তি দিয়ে নির্ধারিত হবে। চীনের জিডিপি ভারতের 5 গুণ বড় এবং সামরিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয়। এই ফাইটে ভারতের কোনো সুযোগ থাকবে না। আর দ্বিতীয়ত, কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু সে সম্পর্কে আমরা এখন পরিষ্কার। স্পষ্টভাবে এবং সঠিকভাবে শত্রুকে চিহ্নিত করা একটা সফল সংগ্রামের প্রথম ধাপ। হাসিনার চীন সফর কোনো সন্দেহ ছাড়াই প্রকাশ করছে যে ভারতই এখন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করছে। তার ধাসী হাসিনার শাসনের পূর্ণ সমর্থন নিয়ে। হাসিনা নাকি একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, এটা যে একটা ভান, এটা যে একটা নির্জলা মিথ্যা, সেটা এখন সবাই বুঝতে পারছে। এই শাসনে যে 71-এ যে মালেকের শাসন ছিল না, টিক্কা খানের শাসন ছিল না, এরকম একটা শক্তির শাসন, এটা দখলদারির শাসন। ভারত আমাদের প্রধান প্রতিপক্ষ, তার বিরুদ্ধে আমাদের লড়াই। একবার আমরা ভারতের অন্ধকার সম্প্রসারণবাদী হাত যদি ভাঙতে সক্ষম হই, হাসিনা সহ স্থানীয় লেসপেন্সারগুলি সব শেষ হয়ে যাবে। এখন যেহেতু আমাদের শত্রুদের স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শত্রুকে পরাজিত করার জন্য আমাদের উদ্দেশ্য, কৌশল এবং কাজগুলোকে সঠিকভাবে পরিকল্পনা করা। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা দারুণ কাজ করছে। এই আন্দোলন সংগ্রাম একটা রাজনৈতিক চরিত্র লাভের দিকে আগায় যাইতেছে। আমি এটা নিয়ে পরের এপিসোড করব, সেটার আলাপ পরে, আজকে না। তবে আগামী দিনগুলোতে আমরা এই জটিল বিষয়টা বিশদভাবে আলোচনা করবো একটা সূচনা বিন্দু হিসেবে। আমাদের এখন ভারতীয় পণ্য বয়কট এবং রেল ট্রানজিট বন্ধ কইরা ফুল স্কেল ইন্ডিয়া আউট প্রোগ্রামে আমাদের সমস্ত পদক্ষেপকে একসাথে করা উচিত এবং সামনে আগায় যাওয়া উচিত। তৃতীয়ত, এ পর্যন্ত আমরা ভারত নামের একটা বিশাল প্রতিপক্ষ এবং তার নৃশংস দালাল শাসনের মুখোমুখি হয়েছি। এটা ছিল শত্রুর বিরুদ্ধে একটা অসম লড়াই। এখন টেবিল ঘুরে গেছে, পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। চীন হাসিনাকে প্রত্যাখ্যান করছে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, যা আমাদের জনগণেরও আকাঙ্ক্ষা। আমরা আর একা না। এশিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি, শুধু এশিয়ার না, পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী জাতি এবং বিশ্বের 2টা পরাশক্তির মধ্যে একটা আমাদের সংগ্রামের উদ্দেশ্যের সমর্থনে দাঁড়াইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রামে আমাদের সর্বাত্মক ভারসাম্য শক্তির দিক থেকে প্রবল। তাই আমরা চূড়ান্ত বিজয়ের ব্যাপারে নিশ্চিত। একদিকে হাসিনা আর আমেরিকার বরকন্দাজ ভারত, অন্যদিকে বাংলাদেশের জনগণের পাশে চীন। এই লড়াইয়ে কে বিজয়ী হবে তা বলে দেওয়ার অপেক্ষা নাই। চতুর্থত, আমাদের মনে রাখতে হবে যে আমাদের লড়াই মূলত আমাদের নিজেদের লড়াই। আমরা আমাদের জাতীয় পরিত্রাণের দায়িত্ব অন্য জাতিকে দিতে পারি না এবং করা উচিতও না। এটা যত কঠিনই হোক না কেন, আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হইলেই আমরা আন্তর্জাতিক শক্তির সাহায্য নেব। আমরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমাদের দীর্ঘ অথচ সফল সংগ্রাম, আমাদের স্বাধীনতা যুদ্ধ, ফিলিস্তিন এবং কাশ্মীরের মতো বিশ্বব্যাপী মানুষের দীর্ঘ চলমান সংগ্রাম থেকে অনুপ্রেরণা নেব এবং আমাদের সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা পলাশির সময় সিরাজদৌল্লা সেনাবাহিনীর মতো সাইডলাইনে থাকবে কিনা, যখন মীর জাফর রূপী হাসিনা এবং তার সহষড়যন্ত্রকারীরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিতেছে। পুলিশ সদস্যদের সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভারতীয় দাসীকে ক্ষমতায় রাখার জন্য নৃশংস শক্তি প্রয়োগ চালায় যাবে কিনা এবং এর ফলে তাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য বন্ধক রাখবে কিনা, নাকি আমাদের বীর জনগণের পাশে থাকবে। এমনকি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সদস্যরাও আপনারা কি আমাদের প্রিয় জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসের নাম লেখাইতে চান এবং একটা পরাজয়ের শিকার হইতে চান, নাকি আমাদের গৌরবময় সাধারণ ভবিষ্যতের লড়াইয়ে যোগ দিতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখেন, সবাই মনে করছিল না যে পুরাই হাসিনার দখলে ঢাকা বিশ্ববিদ্যালয়, সব ছাত্রই হাসিনারকে সাপোর্ট করে, দেখেন কি করে।
অবশেষে চীনের প্রতি একটা বার্তা দিতে চাই। আজকে আমরা বাংলাদেশ এবং চীনের জনগণের স্বার্থ এবং আকাঙ্ক্ষার মধ্যে অনেকগুলো মিল দেখতে পাচ্ছি। আমাদের অঞ্চল একটা বিশেষ রাজনৈতিক এবং একটা প্রগতির পরিবর্তনের দ্বার প্রান্তে আছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া অঞ্চলে ছোট দেশগুলোতে ইন্ডিয়া আউট অভিযানের উত্থানের মূল কারণ হিসেবে রাজনৈতিক শক্তির ঐক্য এবং চীন যে পদ্ধতিতে পাশে ছিল তার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ প্রাসঙ্গিক। বাংলাদেশে আমাদের নিজস্ব ইন্ডিয়া আউট আন্দোলনের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চীনের প্রতি কৃতজ্ঞতা জানাই। চীন এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলের ছোট ছোট দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য চীনের দৃঢ় সংকল্প দিয়ে আমরা বিশেষভাবে উৎসাহিত হয়েছি। আমরা মনে করি চীন সমস্ত অঞ্চলের একটা ইতিবাচক রূপান্তরের ইঞ্জিন হইতে পারে। এই লক্ষ্যে আমরা চীনকে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কাজ করার সংস্কৃতি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সরে আসার অনুরোধ করতেছি। যেমনটি এখন পর্যন্ত তারা ভারতের দাসী দুর্নীতিগ্রস্ত হাসিনার সাথে করে আসতেছে। আমাদের জনগণের সাথে তাদের একটা বিস্তৃত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করা উচিত। আমরা তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা বাংলাদেশের জনগণকে এই অভিন্ন সংগ্রামে সমান অংশীদার এবং আমাদের অভিন্ন ভাগ্যের সহভাগী হিসেবে থাকেন। আমরা চীনের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক পদক্ষেপ দেখে আশ্বস্ত বোধ করি। এই যে মালদ্বীপ এটার প্রমাণ। এখানে দেখছি যে চীন গণতান্ত্রিক ব্যবস্থা আস্থা রেখা মালদ্বীপ থেকে ভারতীয় হস্তক্ষেপকে দূর করতে সাহায্য করছে। অতএব আমরা আপনাকে আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান এবং সমর্থন করার জন্য আমন্ত্রণ জানাই। এটাই ছিল আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের পথ নির্দেশক, যেই বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে গেছে। চীনের সর্বাত্মক স্বার্থেও আমাদের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ। চীনের অনুধাবন করা উচিত যে যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হবে না, ততদিন তারা কখনোই আমাদের প্রিয় মাতৃভূমির শত্রুদেরকে দূর করতে পারবে না। হাসিনা যতদিন ক্ষমতা আঁকড়ায় থাকবে ততদিন হাসিনা বাংলাদেশকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবেই বিবেচনা করবে। ভারতও সেটা করবে বাংলাদেশকে। চীনের স্বার্থ সে সবসময় উপেক্ষা করবে। চীন যা যা সাহায্য করছে হাসিনাকে তার শেষ বিচারে ভারতকে সাহায্য করছে। হাসিনা তো ভাত খায় ভাতারের আর পীড়িত করে ভাসুরের সঙ্গে। হাসিনা কোন জায়গায় আনছে দেশকে দেখতে পারতেছেন তো। হাসিনা তো ক্ষমতা ছাড়বে না, আবার এরকম একটা নির্বাচন করে আবার 5 বছর ক্ষমতা থাকবে। সে তার প্রশাসন আর তার আর্মি আর মিলিটারিদের খাওয়াবে, ওরা পিটাবে পাবলিককে, রাস্তায় দাঁড়াইতে দেবে না। ওর সব রিসোর্স সমস্ত সম্পদ বাংলাদেশের শেষ না হওয়া পর্যন্ত কামড়ায় ধরে থাকবে। যখন দেখবে সে বেতন দিতে পারতেছে না এই আর্মি পুলিশ মিলিটারিদেরকে, খাওয়ার পয়সা দিতে পারতেছে না তার দলের লোকজনদেরকে, লুটপাটের আর কিছু নাই, তখন ওই যাবে। 1 বিলিয়ন ইউএন দিবেন বলছেন তো, 1 ইউএনও দিবেন না, দিলে ওইটা আপনার শত্রু দেশের বান্দিকে সাহায্য করবে। আপনার কিছুই করতে হবে না, খালি ওর সাথে সকল সম্পর্ককে মিনিমাম জায়গায় নিয়ে আসেন। চীনের টাকা পাবে না, এটা হাসিনা প্রশাসন জানলে ওদের পেটের গুড় শুকায় ঘুটে হয়ে যাবে। বাকি কাজ করবে দেশের জনগণ। একটা দেশের 95% মানুষ যে শাসনকে ঘৃণা করে সেই রেজিম টেকান না, টিকবেও না। আমরা এক সময় আমেরিকার পশ্চিমের জন্য একটা ওয়েলকামিং পলিটিক্যাল স্পেস তৈরি করে দিছিলাম। হ্যাঁ, কিছুদিন আগে যখন আমরা মনে করছিলাম যে তারা আমাদের গণতন্ত্রের লড়াইয়ে সমর্থন জানাবে। আমেরিকার তো বুদ্ধি বেশি কিন্তু আক্কেল কম, তাই পুরাই লস করছে। আমেরিকা তো কিছুই করতে হইতো না, ওই যে আজিজরে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে, এটা ভোটের আগে দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেত, দেয় নাই। সারা দুনিয়ায় সব লড়াইয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সাহায্য পাইছে, পায়, হয়, লাগে, হয় মরাল সাপোর্ট লাগে অথবা ম্যাটেরিয়াল সাপোর্ট লাগে। গাজার জনগণ পাইতেছে না, মরাল সাপোর্ট পাইতেছে না, এটাতেই তো তারা বিজয় হয়ে যাইতেছে। ওই আমেরিকার মতো ভুল কইরেন না। হাসিনাকে আমরা জয় বাংলা করবি, আজ হোক কাল হোক, ও নিজেই হয়ে যাবে। টাকা না থাকলেও কি জন্য থাকবে দেশে। চীনা টাকা না পাওয়ায় দেখেন শেয়ার মার্কেটে বিপুল দরপতন হয়েছে। মানে আপনি এবার টাকা দিবেন না, তাতেই শেয়ার মার্কেট আওলায় গেছে। আপনারা 8 টাকা দিবেন না, এটা শুনলে হাসিনার তার পুরা প্রশাসন আওলায় যাবে। বাকি কাজ আমাদের। খালি ওরা জানুক যে চীন থেকে 8 টাকা পাওয়া যাবে না, নিজেরাই নিজেদের জয় বাংলা কইরা দিবে।